আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। শিশু রামিসাকে ধর্ষণ হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু। ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস নিক্ষেপ। বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী, জামায়াত আমির। সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু। চট্টগ্রামে বাস চাপায় বাবা ছেলের মৃত্যু, বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা। হবিগঞ্জে মাদক কারবার নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। পদত্যাগ করলেন এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, নেই গরম কমার আভাস। মিয়ানমারের ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫, আহত অনেকে। পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তাসনিম নিউজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ৯:৩০টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতি নির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর। প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯:৪৫ থেকে ১০:১৫ পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক। এরপর বেলা ১১:৩০ থেকে ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত আরেকটি সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে পাঠ করে শোনান। এর আগে সকাল ৮:৩০টার দিকে প্রিজন ভ্যানে করে ২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার নথি অনুযায়ী গত ১৯শে মে সকাল ৯:৩০টার দিকে বাসা থেকে বের হয় শিশু রামিসা। অভিযোগ রয়েছে, আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের ৩য় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা আসামিদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। পরে কোনো সাড়া না পেয়ে ভবনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করলে সোহেল রানা ও স্বপ্না আক্তারের শোবার ঘরে রামিসার মরদেহ দেখতে পান। ঘটনাস্থলেই স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছেন পুলিশ। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯:৩০টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ তাদেরকে প্রথম দফা সরিয়ে দিলেও তারা আবারও ইসলামী ব্যাংক এলাকায় অবস্থান নেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ব্যাংকের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা এক ধরনের ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার আগে আশ্বস্ত করেছিল অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এরপরও যদি নতুন করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা হবে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ।
রোববার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গত মাসেই এক দফায় 8 থেকে 12% পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি দাম বেড়েছে। এর প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও, ফলে দ্রব্যমূল্য আরও বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় না বাড়লেও বেকারত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে আবারও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। জনগণ ইতোমধ্যে দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, তারা কোথায় যাবে? সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে সোমবার থেকে টানা 3 মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ ও পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা আগামী 31 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সুন্দরবনে জেলে, বাওয়ালি, মোয়াল, গোলপাতা সংগ্রহকারী সহ কোনো পেশাজীবী প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের জন্য সুন্দরবনের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। বনের মৎস্য সম্পদ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্নে রাখতে 2020 সাল থেকে প্রতি বছর টানা 3 মাস বনাঞ্চলে সব ধরনের মানুষের প্রবেশ নিষিদ্ধ করে আসছে সরকার। তবে 5 বছর পরও সিদ্ধান্তে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, এবার থেকে নিষিদ্ধকালীন সময়েও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। এর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আমতল এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহজাহান ও আরিফ। সম্পর্কে তারা বাবা ছেলে। দুর্ঘটনার পরপরই বাস ও চালককে আটক করে ক্ষুব্ধ জনতা। পরে বাসটিতে আগুন দেয় জনতা। পুলিশ জানায়, বিআরটিসির বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এই সময় বাসটি ফটিকছড়ির পাইনন্দং আমতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে। এই সময় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও শুরু হয় যান চলাচল। এরই মধ্যে বাসের চালককে আটক করেছে পুলিশ। মাদক কারবার সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে 4 গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত 10টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদকের কারবার নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে 2 গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে যখন বনদক্ষিণ গ্রামের পক্ষ থেকে সুলতানাশি গ্রাম এবং চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে 4 গ্রামেই। প্রায় 3 ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। একই সঙ্গে অন্তত 10টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় নাগরিক পার্টির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুর ইসলাম মান্না। গত 23 মে লিখিত অব্যাহতিপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বরাবর পাঠানো হলেও গত 31 মে রাত 10টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। অব্যাহতিপত্রটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে মান্না লিখেছেন, এই সিদ্ধান্ত একান্ত আমার ব্যক্তিগত, কারো কোনো জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময় কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দিবেন। জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে সারা দেশ। ঢাকা সহ দেশের 34টি জেলা তাপপ্রবাহের কবলে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় যা ছিল 36.4 ডিগ্রি। তাপপ্রবাহের সঙ্গে প্রায় বৃষ্টিহীন রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চল। রোববার সবচেয়ে বেশি 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। সোমবার দেশের 8টি বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও
বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের 34টি জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর প্রভাবে সোমবারও গরম থাকবে, তবে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত 55 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। চীনের সীমান্ত সংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউন্তাত গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, নিহতদের মধ্যে 25 জন নারী এবং 30 জন পুরুষ রয়েছেন। রোববার বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটির আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত তা আং ন্যাশনাল লিবারেশন আর্মির কাছে এলাকাটির নিয়ন্ত্রণ রয়েছে। তারা জানিয়েছে, খনি ও পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়েছিল। টিএনএল এর এক বিবৃতিতে বলা হয়, রোববার স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ এই দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, এই বিস্ফোরণের কারণে বহু স্থানীয় গ্রামবাসী প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এছাড়া তাদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুজব নাকচ করে দিয়েছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তাসনিমের বরাতে একটি সূত্র জানায়, পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি আজও স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করছেন এবং তার নির্ধারিত কর্মসূচিগুলো পরিকল্পনা অনুযায়ী চলবে। সূত্রটি আরও দাবি করে, এসব গুজব গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিভেদ সৃষ্টি এবং ইরানের সামাজিক সম্প্রীতি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। একই সূত্রের মতে, ইরান ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যেসব তথাকথিত সূত্রের কথা উল্লেখ করেছে, সেগুলো সাধারণত ওই নেটওয়ার্কের দায়িত্বশীল ব্যক্তিদের কল্পনা ও ভ্রান্ত ধারণার ফল। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।